রিমালের প্রভাবের বিষয়ে আরো জানাতে এবার নোয়াখালী এবং বাগেরহাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবু নাসের। আবু নাসের, এই রিমালের প্রভাবের কি কি ক্ষতি হয়েছে এবং কত মানুষ পানিবন্দী আছেন সেখানে? আমি এখন আছি নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকায়। আমি যদি আমার পেছনে একটু দেখাই, দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচণ্ড জোয়ার এবং ঢেউ এখনো পর্যন্ত এখানে প্রায় এই ঢেউতে জোয়ারে লন্ডভন্ড হয়ে গেছে। একেবারে চেয়ারম্যান ঘাটের একটি দোকান, বেশ কয়েকটি দোকান লন্ডভন্ড হয়ে গেছে। পাশে হয়তো বা দেখা যাচ্ছে একটি নৌকা একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। পাশাপাশি এত বেশি জোয়ারের তীব্রতা, এখানকার মানুষ মনে করছেন যে স্বাধীনতার পর তারা কখনোই, প্রবীণ যারা রয়েছেন 60-65 বছর বয়সে, তারা বলছেন যে তারা এর আগে কখনো এমন জোয়ারের তীব্রতা এবং বাতাসের এত গতি তারা আর কখনো দেখেননি। এবং এখানকার লোকজন বলছেন যে এই জোয়ারে, প্রচণ্ড জোয়ার এবং প্রচণ্ড বাতাসে পুরো চেয়ারম্যান ঘাট পল্টুন এলাকা লন্ডভন্ড হয়ে গেছে। আমি এই পল্টুনের উপর দাঁড়িয়ে কথা বলছি, কিন্তু এই এখন হয়তোবা এই পল্টুনটাও এত সজোরে ধাক্কা দিচ্ছে ক্ষণে ক্ষণে, এবং এতে করে এখানে দাঁড়িয়ে থাকা অনেক কঠিন হয়ে গেছে। এবং দেখা যাচ্ছে যে আশপাশে, অর্থাৎ দুই পাশে প্রায় ভাঙন অত্যন্ত বেড়ে গেছে এবং নৌকাগুলো, যেই বড় বড় নৌকাগুলোকে এখানে তীরে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে। মাঝে মাঝে এক একটি নৌকা ছিঁড়ে, অর্থাৎ যে নোঙ্গর করা হয়েছে দূরত্ব থেকে তথ্য দিন, যেটি আপনার কাছে জানতে চাই যে আর সার্বিকভাবে মানুষজন কতগুলো আশ্রয় কেন্দ্রে আছেন এবং কোনো ধরনের সরকারি সহযোগিতা পাওয়া যাচ্ছে কিনা হাতিয়া দ্বীপে? এখানে প্রায় 4500 আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং লোকজনকে গতকাল থেকেই জেলা প্রশাসক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সবাই মিলে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, স্থানীয় সংসদ সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবাই চেষ্টা করো খুব বেশি লোককে এখানে আশ্রয়কেন্দ্রে নিতে সক্ষম হননি। এবং যারা রাতে গিয়েছেন তারাও আসলে ভোর হতে না হতে আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে এসছেন এবং তারা জীবনের ঝুঁকি নিয়ে বাইরে অবস্থান করছেন। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কোনো মূল্যে এখানকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এখানকার লোকজন আশ্রয়কেন্দ্রে আসতে চায় না। আর আশ্রয়কেন্দ্রে জেলা প্রশাসক জানিয়েছেন পর্যাপ্ত ত্রাণ সামগ্রী এবং শুকনো খাবার থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু ব্যবস্থা করা হয়েছে। এবং আজকে যদি পরিস্থিতির অবনতি হয়, যা দেখা যাচ্ছে অবনতি হতেই পারে বলে এখানকার লোকজন বিশ্বাস করেন, সেই ক্ষেত্রে জোর করে হলেও আবার আশ্রয়কেন্দ্রে নেওয়া হবে এবং আশ্রয়কেন্দ্রে যা যা করণীয় রয়েছে সব করা হবে বলে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান জানিয়েছেন। এবং গতকালকে আবারও বলছে যে গতকালকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারও খোদ এখানে চেয়ারম্যান ঘাট এলাকায় এসে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছেন। তো এখন এখানকার মানুষ আসলে বিশ্বাসই করতে পারছেন না যে ঝড় চলে গেছে, কেননা যত সময় গড়াচ্ছে, বেলা গড়াচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ততই আসলে বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং জোয়ারের তীব্রতা বাড়তেছে এবং সে কারণে তারা আসলে বিশ্বাস করতে পারছেন না ঘূর্ণিঝড় চলে গেল নাকি আসলে কার্যত গতকালও এতটা জোয়ারের তীব্রতা এবং এতটা বাতাসের ঢেউ ছিল না আজকে যতটা আছে। এবং এখানে কোনো নৌকায় আপনি হয়তোবা দেখা যাচ্ছে নোঙ্গর করে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে, দূরও হয়ে যাচ্ছে। এবং এই চেয়ারম্যান ঘাট এলাকার অনেকগুলো দোকান ইতোমধ্যে নদীতে ভেসে চলে গেছে, কোনো দোকান একেবারে লন্ডভন্ড হয়ে গেছে, চোখের সামনে তছনছ হয়ে গেছে। যেই পল্টুনটিতে আমি দাঁড়িয়ে আছি সেটি ক্ষণে ক্ষণে তার দিক পরিবর্তন করছে এবং এটিকেও বেঁধে রাখা অনেক দুরূহ হয়ে পড়েছে। এবং এই হচ্ছে এখানকার পরিস্থিতি। এখানকার মানুষের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছে। তারা জানেন না রাত ঘনিয়ে আসলে পরিস্থিতি আরও কতটা অস্বাভাবিক হতে পারে। এই হচ্ছে আমার কাছে এখানকার সর্বশেষ এই চেয়ারম্যান ঘাট থেকে, হাতিয়ার চেয়ারম্যান ঘাট এলাকা থেকে। আবু নাসের, আপনি নিরাপদ দূরত্বের থেকে আমাদেরকে সংবাদের তথ্য দিবেন, কারণ আপনি যেখানে দাঁড়িয়েছেন জায়গাটি ঝুঁকিপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। রিমালের প্রভাবের বিষয়ে আরো জানাতে এবার আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাগেরহাট থেকে সহকর্মী, যাচ্ছি সহকর্মীর কাছে। অভিজিৎ পাল, যেটি জানতে চাই যে এই রিমালের যখন স্থল নিম্নচাপে পরিণত হয়েছে তারপরে কি ধরনের প্রভাব এখানে আপনি বাগেরহাটে দেখতে পাচ্ছেন এবং মানুষজনের ভোগান্তি এখন কোন পর্যায়ে আছে?
মানুষজনের ভোগান্তি এখন আসলে চরম পর্যায়ে পড়েছে, কারণ ঘূর্ণিঝড় আবহাওয়া অধিদপ্তর বলছে যে ঘূর্ণিঝড় এই অঞ্চল পার হয়ে গেছে এবং মহাবিপর্যয়ের সংকেত, সেই সংকেতগুলো কমিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই যে এই অঞ্চলে এখনো বাতাসের বেগ রয়েছে এবং গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টি এখনো পর্যন্ত রয়েছে। আর সব থেকে ভয়ঙ্কর যে বিষয়টি হয়েছে যে এইখান দিয়ে পশুর, ঘষিয়াখালী, মোংলা, ধলেশ্বর দিয়ে যে পরিমাণ পানি আসলে ভাটাতে নেমে যাওয়ার কথা সেই পরিমাণ পানি নামছে না, এবং ভাটাতে পানি নামার আগে আবার যখন জোয়ার শুরু হচ্ছে তখন জোয়ারের পানি আবার ঢুকছে, এবং এতে করে এই অঞ্চলের একটা বড় অংশ প্লাবিত হয়ে গেছে। জেলা প্রশাসন যেটা বলছে যে প্রায় 5 লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঘূর্ণিঝড়ের কারণে। এর পাশাপাশি আমাদেরকে মৎস্য অধিদপ্তর জানিয়েছে যে 20 থেকে 22 হাজার ঘের এখানে প্লাবিত হয়ে গেছে, এবং চিংড়ির ঘের, মাছের ঘের এবং কাঁকড়ার ঘের, এই ঘেরগুলো এখানে প্লাবিত হয়ে গেছে। এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে আশ্রয় কেন্দ্রে মানুষ রয়েছে। আমরা রামপালের কিছুক্ষণ আগে সরকারি কলেজ থেকে এসেছি এবং সেখানে আমরা দেখেছি যে 30 জন মানুষ সেখানে আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন, কিন্তু তাদের কাছে আসলে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। খুবই অসহায় অবস্থায় তারা পানি কম দিয়েছেন, তাদের কাছে সহযোগিতা পৌঁছানোর কোনো ব্যবস্থা কি চোখে পড়েছে আপনার? অর্থাৎ তারা কি সাহায্য সহযোগিতা পাচ্ছেন? আমরা এখন পর্যন্ত আমাদের কাছে আমাদের চোখে আসলে সরকারের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ত্রাণ কার্যক্রম করার মতো কার্যক্রম আমাদের চোখে এখন পর্যন্ত পড়েনি। এবং আমরা যে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম সেখানকার মানুষও বলছে যে তাদের ওখানে আসলে তারা গতকালকে থেকে এখন পর্যন্ত চিড়ে খেয়ে বেঁচে আছেন, এবং সেই চিড়েটা তাও হচ্ছে এখানকার স্থানীয় মানুষজন তারা স্বেচ্ছাসেবী হিসেবে তারা দিচ্ছেন। আমরা অবশ্য প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বলছে যে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণেই তারা আসলে তাদের ত্রাণ কার্যক্রমটি অভিজিৎ, আপনি নিজেও নিরাপদে থাকবেন এবং আমাদেরকে তথ্য সরবরাহ করবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদেরকে তথ্য দেওয়ার জন্য।